জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তাই নিয়ে আয়োজন এখন চারদিক। সাথে আছি মাহফুজ আরেফিন। নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি ও শৃঙ্খলা নিয়ে পঞ্চদশ সংশোধনী ও চতুর্থ সংশোধনীর বিধান বাতিল করেছে হাইকোর্ট। এই অনুচ্ছেদের বৈধতাকে চ্যালেঞ্জ করে ও পৃথক সচিবালয় প্রতিষ্ঠা প্রশ্নে জারি করা রুলের নিষ্পত্তি করে বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ আজ এই রায় দেন। এই রায়কে দেশের বিচারিক ইতিহাসের মাইল ফলক বলছেন আইনজীবীরা। আগামী 3 মাসের মধ্যে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। এদিন সকালে বিচার বিভাগের নিয়ন্ত্রণ সংক্রান্ত সংবিধানের 116 অনুচ্ছেদের বৈধতা প্রশ্নে জারি করা রুলের রায় ঘোষণা শুরু হয়। গত 13 আগস্ট এই বিষয়ে রুলের চূড়ান্ত শুনানি শেষ হয়। এই সঙ্গে এই বিষয়ে রায়ের জন্য আজকের দিন ধার্য করা হয়। গত 23 এপ্রিল বিচার বিভাগের নিয়ন্ত্রণ সংক্রান্ত সংবিধানের 116 অনুচ্ছেদের বৈধতা প্রশ্নে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শুরু হয়। হাইকোর্টের এই আদেশ বিচার বিভাগের জন্য একটি মাইল ফলক বলছেন আইনজীবীরা। অধস্তন আদালতের কর্তৃত্ব সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত করা উচিত। এটা ঐক্যমত কমিশনের কাজের মধ্য দিয়ে এটা এসছে যে 31টি দল এতে একমত। এটাও আমরা আদালতের নজরে এনেছিলাম এবং আদালত তার রায়ে সেটাও উল্লেখ করেছেন। কাজেই সংবিধান সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন এবং এর ফলশ্রুতিতে এই সংস্কারগুলো বাস্তবায়ন করার জন্য যে ঐক্যমত কমিশন, 3টি কমিশনের কাজের বিচার বিভাগীয় স্বীকৃতি আজকে এক ধরনের পাওয়া গেল। এই রায়ের মাধ্যমে নির্বাহী বিভাগের করায়ত্ত এবং রাজনৈতিক প্রভাব থেকে আমাদের অধস্তন বিচার বিভাগ মুক্তি পেল। একই সাথে আমাদের বিচার বিভাগের অধস্তন অফিসাররা তারা তাদের আত্মমর্যাদা এবং সম্মান ফিরে পেল। যে অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলা, বদলি, ছুটি সবকিছু ন্যস্ত থাকবে সুপ্রিম কোর্টের উপরে, মাঝখানে চলে গিয়েছিল রাষ্ট্রপতির উপরে। আজকের এই রায়ের মাধ্যমে পুনরায় সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত করা হলো। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের নির্দেশেই জুলাই আগস্টের গণহত্যা হয় বলে ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন রাজসাক্ষী সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন। জানান, আন্দোলন দমনে মরণাস্ত্র ব্যবহার, হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক রেইডের সিদ্ধান্ত হয় রাজনৈতিকভাবে। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ জবানবন্দিতে সাবেক পুলিশ প্রধান বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে আন্দোলন চলাকালীন সময়ে বৈষম্য বিরোধী সমন্বয়কদের আটক করে মানসিক নির্যাতন করা হয়, যার মূল দায়িত্ব ছিল ডিজিএফআই ও সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদের। 2018 সালের নির্বাচনে দিনের ভোট রাতে করার মাস্টারমাইন্ড ছিলেন সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি, এমন তথ্যও দেন জবানবন্দিতে। সাক্ষ্যদানকালে জুলাই আগস্টের গণহত্যার দায় স্বীকার করে আন্দোলনে নিহতদের পরিবার, আহত ও দেশবাসীর কাছে ক্ষমা চান রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুন। বাংলাদেশে গুম, খুন সহ যে সমস্ত মানবতা বিরোধী অপরাধ করা হয়েছে তার বিরুদ্ধে একটা অকাট্য দলিল তিনি আজকে উপস্থাপন করেছেন আদালতে। তিনি আইজিপি হিসাবে দায়িত্ব পালনের আগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেই সময়ে র্যাবের ভিতরে কী ধরনের কর্মকাণ্ড হতো সেই ব্যাপারে তিনি সাক্ষী দিয়েছেন। তিনি আরও বলেছেন প্রধানমন্ত্রী নির্দেশ কিভাবে দিতেন, তারিক আহমদ সিদ্দিকী কিভাবে বাংলাদেশের এই মানবতা বিরোধী অপরাধ গত 15 বছরে যা কিছু হয়েছে তার সাথে কিভাবে সম্পৃক্ত, স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশ পেতেন, কিভাবে সেই নির্দেশ নিচের দিকে ক্যারি আউট করা হতো। এই যে সামগ্রিক বিষয়, একটা ওয়াইড স্প্রেড সিস্টেম্যাটিক অ্যাটাক প্রমাণ করার জন্য যা কিছু এলিমেন্টস দরকার সেগুলো আজকের এই সাক্ষ্য তার অফিসিয়াল পজিশন থাকার কারণে তিনি জানেন বলে আদালতের কাছে তুলে ধরেছেন। জুলাই আগস্টের বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। বিচারের গতিও সন্তুষ্টজনক বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর মূল ভবনের সংস্কার কাজ পরিদর্শনে এসে আইন উপদেষ্টা বলেন, সংস্কার শেষে দ্বিতীয় ট্রাইব্যুনালের মূল ভবনে জুলাই আগস্টের বিচার কার্যক্রম দ্রুতই শুরু হবে। প্রয়োজনে তৃতীয় ট্রাইব্যুনাল গঠন করা হবে। মঙ্গলবার আইন উপদেষ্টার সাথে ট্রাইব্যুনাল পরিদর্শনে আসেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান।
উপদেষ্টাদের সংস্কার কাজ ঘুরে দেখান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সহ ট্রাইব্যুনালের প্রসিকিউটররা। আমরা বিচার কার্যে যে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি এবং এটা যে শুধুমাত্র আইন মন্ত্রণালয় না, আপনি গৃহায়ণ পূর্ত মন্ত্রণালয় বলেন বা অন্যান্য সংশ্লিষ্ট যত সরকারি প্রতিষ্ঠান আছে সবাই যে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে, আজকে দ্বিতীয় ট্রাইব্যুনালের কাজ অতি দ্রুত সম্পন্ন হওয়ার মধ্যে দিয়ে তা আবারও আপনার এটা প্রমাণিত হলো। তো আমরা এমনকি এটাও চিন্তা করছি, আমরা এখন 3 সেটটা খালি হয়ে গেলে আমরা আন্তর্জাতিক অপরাধ আদালত 3ও করতে পারি। জুলাই গণ অভ্যুত্থানকালে যে আমাদের 1000-এরও বেশি ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে এবং হাজার হাজার মানুষকে পার্মানেন্টলি পঙ্গু করা হয়েছে, এই ভয়াবহ মানবতা বিরোধী অপরাধের বিচার অপরিহার্য, অনিবার্য। সেই বিচার করার লক্ষ্যে প্রথম থেকে আমরা অবিচল আছি। বিচারের যে গতি আছে সেটা আমরা যথেষ্ট সন্তুষ্ট আছি। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে অচলাবস্থা চলছে, শিগগিরই সেই সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। উপদেষ্টা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে অচলাবস্থা চলছে তা দুঃখজনক, এজন্য মন্ত্রণালয় উদ্বিগ্ন। তবে আলোচনা করেই এই সমস্যার সমাধান করা সম্ভব। শিগগিরই এসব ঘটনার সমাধান হবে। শিক্ষা মন্ত্রণালয় বিষয়গুলো গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে উল্লেখ করে তিনি বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনার ফলে শিক্ষা ব্যাহত হচ্ছে। এই ধরনের পরিস্থিতি কারো কাম্য নয়। তবে সবকিছু আলোচনার মাধ্যমে সমাধান হবে। চলমান সমস্যাগুলো দ্রুত সময়ে সমাধান করা হবে এবং এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতা করবে বলেও জানান উপদেষ্টা। এই ধরনের একটা পরিস্থিতি কারোর কাম্য না, সেটা শিক্ষকরাও চান না, ছাত্ররাও চান না, বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তারাও এটা চান না। তবে সে কারণেই আমাদের দিক থেকে এটা আহ্বান যে খুব দ্রুততম সময়ের মধ্যে এই সমাধানগুলো করে ফেলা এবং সেখানে যে বিভিন্ন লোকাল অ্যাডমিনিস্ট্রেশন তারাও সহযোগিতার হাত বাড়াচ্ছেন। কোনো ক্ষেত্রে প্রয়োজন যেটা লোকাল কমিউনিটি তারাও সেখানে এগিয়ে এসছেন। সো আমার মনে হয় সমাধান খুব দ্রুত এটা হবে। ডাকসু নির্বাচন বানচালের জন্য পরিকল্পিতভাবে মব করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছে ঢাবি ছাত্রদল। আর দায় চাপিয়ে দেওয়ার রাজনীতি থেকে বের হতে ছাত্রদলকে আহ্বান জানিয়েছেন ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম। সকালে রাজু ভাস্কর্য থেকে নারী নিপীড়নের বিরুদ্ধে ছাত্রদলের মিছিল শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে শেষ হয়। দেশের বিভিন্ন ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের হুমকি ও সাইবার আক্রমণের অভিযোগে বিক্ষোভ মিছিল পরবর্তী অবস্থান কর্মসূচিতে ছাত্রদল নেতারা বলেন, কোনো প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর কথায় ঢাকা বিশ্ববিদ্যালয় চলবে না। ডাকসু ও জাতীয় নির্বাচন যারা বানচাল করতে চাইবে তাদের লাল কার্ড দেখানো হবে। বাম জোটের নেত্রীকে গণধর্ষণের হুমকিদাতা শিক্ষার্থীকে গ্রেপ্তার ও একাডেমিক ব্যবস্থা নেয়ার দাবি জানায় ছাত্রদল। এদিকে ডাকসুকে সামনে রেখে ব্যবসা শিক্ষা অনুষদের প্রচার চালায় ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। যে কোনো মূল্যে ডাকসু নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দেন সাদিক কায়েম। এদিকে এস.এম. ফরহাদের প্রার্থিতার বৈধতার বিষয়ে পূর্ণাঙ্গ বেঞ্চের রিটের শুনানি কাল। জাতীয় নির্বাচনকে যারা বিলম্বিত করবে, ডাকসু নির্বাচনকে যারা বিলম্বিত করতে চাইবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদেরকে লাল কার্ড দেখাবে। দুষ্কৃতিকারী এবং কালপিট যারা আছে 9 সেপ্টেম্বর ব্যালটের মাধ্যমে তাদের বিপক্ষে কিন্তু রায় দিবে। আপনারা কি কল্পনা করতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী তার মেয়ে সহপাঠীকে গণধর্ষণের ঘোষণা দিচ্ছে প্রকাশ্যে এবং এখনো পর্যন্ত সে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্রীয় প্রশাসন এখনো পর্যন্ত তার বিরুদ্ধে ভিন্ন পরিমাণ কোনো ব্যবস্থা নেয়নি। যারা এই ধরনের দায় দিয়ে দেওয়ার রাজনীতি করছে, আমরা অনুরোধ করবো আপনারা এই দায় দেওয়ার রাজনীতি থেকে বেরিয়ে আসেন, একটা সুস্থতার রাজনীতি বিনির্মাণ করেন, যেটা আমরা ইতিমধ্যে প্রমাণ করেছি। ডাকসুর বিষয়ে উচ্চ আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে কাল। এ নিয়ে প্রধান বিচারপতির নেতৃত্বে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে আপিল বিভাগে। দুপুরে এক ব্রিফিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী শিশির মনির জানান, উচ্চ আদালতে আসার আগে বিশ্ববিদ্যালয়ের কিছু নিয়ম আছে, কিন্তু সেসব না করে সরাসরি উচ্চ আদালতে চলে আসার বিষয়টিও কাল বিশ্লেষণ করা হবে। অতীতের দেয়া যে স্টে আদেশ আছে চেম্বার কোর্টের, সেই স্টে আদেশ বহাল থাকবে। আর আগামীকালকে সুপ্রিম কোর্টের শুনানি হওয়ার পর পূর্ণাঙ্গভাবে ডাকসু নির্বাচন সংক্রান্ত আলোচনা
চিফ জাস্টিসের নেতৃত্বে পূর্ণাঙ্গ বেঞ্চে অনুষ্ঠিত হবে। আমি মনে করি না নির্বাচন প্রক্রিয়া শেষ পর্যন্ত বাধাগ্রস্ত হবে, এটা আমি মনে করি না। কারণ আমি মনে করি নির্বাচনের প্রস্তুতি শেষ। ডাকসু সহ অন্যান্য ছাত্র সংসদ নির্বাচন বানচালে লন্ডন থেকে দিক নির্দেশনা দেয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম। মঙ্গলবার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগরের উদ্যোগে ডাকসু বাতিলের ষড়যন্ত্র, নারী হেনস্থা, চবি ও বাকরিবিতে শিক্ষার্থীদের উপর হামলা এবং ছাত্র শিবিরের বিরুদ্ধে অব্যাহত মিথ্যাচারের প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলের পর সংক্ষিপ্ত সমাবেশে এই মন্তব্য করেন তিনি। নুরুল ইসলাম বলেন, বিগত সময়ে যারা নারী শিক্ষার্থীদের খুন, ধর্ষণ ও লাঞ্ছিত করেছে তারাই এখন নারী অধিকারের কথা বলে। এ সময় ছাত্রীরা ছাত্রদল দেখলে পালায় বলেও মন্তব্য করেন তিনি। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতি ও ভিপি প্রার্থী সাদিক কায়েম বলেন, পরাজয় নিশ্চিত জেনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পতিত ফ্যাসিস্টের দোসর ও নব্য ফ্যাসিস্ট হতে যাওয়া একটি দল ছাত্র সংসদ নির্বাচন বন্ধে ষড়যন্ত্র করছে। নারী নিয়ে বিকৃত মস্তিষ্কের এক শিক্ষার্থীর মন্তব্যের দায় ফ্যাসিস্ট কায়দায় ছাত্র শিবিরের ওপর দিয়ে দায় মুক্তির চেষ্টা করছে। এ সময় ষড়যন্ত্রকারীদের বিষয়ে ছাত্র সমাজকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। আমরা লক্ষ্য করেছি এই ছাত্র সংসদ নির্বাচনের ঘোষণার পরপরই একটি কুচক্রী মহল তাদের কালে থাবা বিস্তার করার জন্য উঠে পড়ে লেগেছে। তাদের কর্তা ব্যক্তিদের প্রথম দিককার নেতৃবৃন্দ বলছে, কিসের চাকসু, চাকসু হবে না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন মনোনয়ন পত্র বিতরণ করা হচ্ছে, গায়ের জোরে, আমি জানতে চাই কার জোরে সে ছাত্রদের স্বাভাবিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে, সে শিক্ষকদের হেনস্থা করে। একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি, তার কিভাবে দুঃসাহস হয়? ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণার সবশেষ খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন ফরহাদ বিন নূর। চলে যাচ্ছি তার কাছে। ফরহাদ, ক্যাম্পাসে প্রচার প্রচারণা কেমন দেখছেন? আজ কোনো প্যানেলের কোনো কর্মসূচি আছে কিনা জানাবেন। ধন্যবাদ আরিফিন। আমরা গতকাল যে ঘটনা ঘটেছিল, হাইকোর্ট আদেশ দিয়েছিল ডাকসু নির্বাচন স্থগিতে, সেটি পরবর্তীতে যে চেম্বার আদালত সেটিকে স্থগিত করে, অর্থাৎ আমরা যতটুকু এখন পর্যন্ত যে হিসেব সেটি হচ্ছে যে নির্বাচন 9 তারিখেই হবে এবং নির্বাচন 9 তারিখে হওয়ার ব্যাপারে এখন পর্যন্ত কোনো বাধা নেই। এবং আজকেও কিন্তু যে চেম্বার আদালতের যে স্থগিতাদেশ হাইকোর্টের রায়ের সেটি কিন্তু এখনও বহাল রয়েছে। আগামীকাল সেটি পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে। তো এখন পর্যন্ত আমরা দেখছি যে সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্যানেলের প্রার্থীরা কেউ দলগতভাবে, কেউ বিচ্ছিন্নভাবে, নানানভাবে কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি উৎসবমুখর পরিবেশে প্রচারণার আমেজ আমরা লক্ষ্য করছি এবং দাঁড়ে দাঁড়িয়ে প্রার্থীরা যাচ্ছেন শিক্ষার্থীদের, অর্থাৎ দিন যত ঘনিয়ে আসছে। আজকে যদি একটু বলতে হয় যে আজকে কিন্তু প্রচারণার 8ম দিন। আমরা দেখেছি 26 তারিখ থেকে 26 আগস্ট থেকে প্রচারণা শুরু হয়েছিল এবং সেটি 7 সেপ্টেম্বর পর্যন্ত রাত 10টা পর্যন্ত সেই প্রচারণা চলবে এবং অর্থাৎ আমরা দেখছি যে 8ম দিনের মতো আজকে প্রচারণা চলছে, অর্থাৎ আর মাত্র 5 দিন প্রচারণার বাকি আছে। এই 5 দিনে শিক্ষার্থীরা, প্রার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু দাঁড়ে দাঁড়িয়ে শিক্ষার্থীদের কাছে যাবেন, ভোট চাইবেন এবং তাদের প্রতিশ্রুতি দিবেন। অর্থাৎ দিন যত ঘনিয়ে আসবে ততই কিন্তু এই প্রচারণা আমেজ এবং নির্বাচনের আমেজ কিন্তু জমে উঠছে। অর্থাৎ আরেকটি বিষয় বলতে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমরা দেখছি যে সব আড্ডা দেওয়ার জায়গাগুলো, বিশেষ করে টিএসসি কিংবা মধুর ক্যান্টিনের এই আশপাশের জায়গাগুলো কিংবা কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জায়গাগুলো, হলগুলোর ভেতরে শ্যাডো, সব জায়গাতে কিন্তু আমরা দেখছি শিক্ষার্থীদের একটি উৎসবমুখর পরিবেশ সেখানে রয়েছে এবং আরেকটি বিষয় যে সেখানে যারা প্রার্থীরা রয়েছেন তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছেন। অর্থাৎ সব মিলিয়ে আমরা দেখছি একটা উৎসব পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে বিরাজ করছে। তবে কোথাও কোথাও আমরা বিচ্ছিন্নভাবে দেখছি যে কেউ কেউ প্রতিবাদ জানাচ্ছেন যে এই যে হাইকোর্টের যে স্থগিতাদেশের যে খেলা কোর্টের মধ্য দিয়ে, সেটির বিরোধিতা করে কেউ কেউ বলছেন যে কোনো প্রকার সুযোগ নেই 9 তারিখের নির্বাচন বানচালের। অর্থাৎ প্রত্যেকেই আমরা দেখছি 9 তারিখে নির্বাচন হওয়ার ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি প্যানেল, প্রত্যেক শিক্ষার্থী কিন্তু সবাই কিন্তু নির্বাচন হওয়ার ব্যাপারে
প্রত্যাশা এবং আশাবাদী যে নির্বাচন 9 তারিখেই হতে হবে, তারা পেছানোর ব্যাপারে যদি পেছানোর চেষ্টা করা হয় তাহলে সেই ষড়যন্ত্র বানচাল করে দেওয়া হবে। তো এই ছিল আমার কাছে আরেফিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ তথ্য। ডাকসুর প্রচারণার সবশেষ খবর জানাচ্ছিলেন ফরহাদ বিন নূর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় 95 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 800 থেকে 1000 জনকে আসামি করে মামলা হয়েছে। এছাড়া পরবর্তী করণীয় নিয়ে জরুরি সিন্ডিকেট সভায় বসেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থী ও গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় এখনও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। 144 ধারার মেয়াদ একদিন বাড়িয়েছে স্থানীয় প্রশাসন। এমন অবস্থায় বন্ধ রয়েছে ক্লাস ও পরীক্ষা। অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে চলছে যৌথ বাহিনীর টহল। এছাড়া ক্যাম্পাসে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ সমাবেশ করছে বিভিন্ন ছাত্র সংগঠন। আহতদের সুচিকিৎসা নিশ্চিতকরণ, ক্যাম্পাসের ভিতরে গণপরিবহন বৃদ্ধি করা, সন্ত্রাসী হামলায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ সহ 6 দফা দাবিতে সকালে সংবাদ সম্মেলন করে গণতান্ত্রিক ছাত্রজোট। এ সময় তারা শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থ হওয়ায় ক্ষমা চেয়ে উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন। দুপুরে প্রশাসনের পদত্যাগের 1 দফা দাবিতে বিক্ষোভ করে ছাত্রদল। অভিযোগ করা হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন সংঘর্ষের ঘটনায় চরম অবহেলা করেছে এবং একটি বিশেষ গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করছে। তারা প্রকৃত আহতদের সংখ্যা নিয়েও লুকোচুরি করছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে ভোটার তালিকায় প্রথম বর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন রাকসুর প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর এফ নজরুল ইসলাম। বেলা 4টায় রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। এছাড়াও নতুন তফসিল অনুযায়ী মনোনয়ন ফর্ম উত্তোলনের ও দাখিলের সময়সীমা বাড়ানো হয়েছে আরও একদিন। প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, শিক্ষার্থীদের দাবির ভিত্তিতে সকলের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য তফসিল পুনর্বিন্যাস করা হয়েছে। নতুন তফসিল অনুযায়ী 2024-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা প্রার্থী হিসেবে মনোনয়ন ফর্ম উত্তোলন করতে পারবে। তাই তাদের জন্য মনোনয়ন ফর্ম উত্তোলনের সময়সীমা বাড়ানো হয়েছে। এ সময় রাকসু নির্বাচন কমিশনার প্রফেসর মোস্তফা কামাল আকন্দ জানান, নির্বাচনের তারিখ 25 সেপ্টেম্বর ঠিক রেখে তফসিল পুনর্বিন্যাস করা হয়েছে। এ পর্যন্ত তফসিল পুনর্বিন্যাস করা হয়েছে 6 বার এবং নির্বাচনের তারিখ পেছানো হয়েছে 2 বার। এখন পর্যন্ত বিভিন্ন পদে 419 জন, রাকসুতে 343 জন, সিনেটে 76 জন মনোনয়ন ফর্ম উত্তোলন করেছে। 2024-25 সেশনের শিক্ষার্থীবৃন্দ, তাদের সামনে রাকসু নির্বাচনটি এসে গেছে 25 তারিখ। সেই শিক্ষার্থীরা ক্লাস শুরু করেছে 17ই আগস্ট। তাদের একটি দাবি ছিল এবং এটি বলা চলে ক্যাম্পাসের সকল শিক্ষার্থীদের সাথে আমরা এই বিষয়ে কথা বলেছি এবং বলা চলে যে তাদেরকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্যই কিন্তু আমাদের রাকসুর এই পুনর্বিন্যস্ত তফসিল আপনাদের সামনে আমরা ঘোষণা করছি। সিদ্ধান্ত বাস্তবায়ন ও সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণ নিশ্চিত করার সুবিধার্থে নির্বাচনী তফসিল নিম্নোক্তভাবে পুনর্বিন্যাস করা হলো। সেটা হলো, মনোনয়নপত্র বিতরণ 3/9/2025 তারিখ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। মনোনয়নপত্র দাখিল 4/9/2025 এবং 7/9/2025 বৃহস্পতিবার ও রবিবার সকাল 9টা থেকে বিকেল 5টা। 6 দফা দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ব্যাংক সহ বিভিন্ন ভবনে তালা লাগিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে যায় বিশ্ববিদ্যালয়ের আর্থিক লেনদেন সহ একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। দুপুর 1টার দিকে বিশ্ববিদ্যালয়ের পূবালী ব্যাংকের শাখা অফিসে তালা ঝুলিয়ে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে কোষাধ্যক্ষের কার্যালয়েও তালা লাগিয়ে দেওয়া হয়। এতে বন্ধ হয়ে যায় বিশ্ববিদ্যালয়ের সব ধরনের আর্থিক কার্যক্রম। এ সময় দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। এর আগে বিশ্ববিদ্যালয় এলাকার জব্বারের মোড় এলাকায় রেলপথ বন্ধ করে দেয় শিক্ষার্থীরা। এতে প্রায় 4 ঘন্টা বন্ধ হয়ে আছে ঢাকা ময়মনসিংহ রুটের ট্রেন চলাচল। এতে বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা পড়ায় দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। শিক্ষার্থীরা বলছে, দ্রুত সময়ের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবি আদায়ের বিষয়ে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি। এতে বাড়ছে দুর্ভোগের মাত্রা।
প্রকৌশল খাতে অস্থিতিশীল পরিস্থিতির সমাধানে 4 দফা দাবিতে গাজীপুরের শিববাড়ি মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ নিয়ে আরও জানাতে যুক্ত হয়েছেন ইফতেখার রায়হান। ইফতেখার, শিক্ষার্থীরা কি কি দাবি জানিয়েছেন, সড়কের কি অবস্থা বর্তমানে জানাবেন? আসলে বিকেল 4:30টার দিকে কিন্তু এই যে গাজীপুরের যে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাস থেকে তারা একটি শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহরের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে সড়কগুলো রয়েছে সেই সড়ক প্রদক্ষিণ শেষে এই মুহূর্তে নগরীর যে শিববাড়ি যে মোড়টি রয়েছে সেই শিববাড়ি মোড়ে তারা অবস্থান নিয়েছেন এবং এখানে তারা শিক্ষার্থীরা পুরো শিববাড়ি মোড়ে সকল ধরনের যান চলাচল বন্ধ করে দিয়ে তারা এখানে তাদের যে 4 দফা দাবি সেই দাবি উত্থাপন করেছেন। মূলত গত কয়েকদিন যাবৎ যে প্রকৌশল খাতে যে উদ্ভূত অস্থিতিশীল পরিস্থিতি বিরাজমান রয়েছে, আমরা দেখেছি যে বিএসসি ইঞ্জিনিয়ার এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মধ্যে এক ধরনের একটি দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। দ্বন্দ্বকে কেন্দ্র করে আমরা দেখেছি সড়ক অবরোধ, বিক্ষোভ সহ নানান কর্মসূচি চলছে। সেই উদ্ভূত পরিস্থিতি সমাধানের জন্য এই ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 4টি দফা জানিয়েছেন এবং এই 4 দফার দাবিতে তারা আজকে স্মারকলিপি জমা দিবেন এবং তারা জানিয়েছেন যে এই 4 দফা তারা জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের উচ্চ পর্যায়ে জানানোর জন্যই মূলত তারা এই অবস্থান কর্মসূচি পালন করছেন। এবং এই 4 দফাটি যদি আমি জানাই যে তাদের একটি দফা হচ্ছে আইইবি এর সদস্যপদ ব্যতীত কোনো ব্যক্তি তার নামের পূর্বে ইঞ্জিনিয়ার উপাধি ব্যবহার করতে পারবে না। পাশাপাশি তারা আরেকটি দাবি জানিয়েছেন মেধা, যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে যৌক্তিক উপায়ে পদোন্নতি নিশ্চিত করতে হবে এবং দেশের প্রকৌশল খাতে ভারসাম্য রক্ষার্থে বিএসসি প্রকৌশলীদের জন্য সরকারি খাতে পোস্ট বৃদ্ধি করা এবং 5টি প্রকৌশল বিশ্ববিদ্যালয় অর্থাৎ ডুয়েট, কুয়েট, রুয়েট এবং চুয়েটের সমন্বয়ে যে নিয়োগ প্রক্রিয়া সেই প্রকৌশলী পদে নিয়োগ প্রক্রিয়া যে সেটি অনুসরণ করার জন্য তারা দাবি জানিয়েছেন। তো এই 4 দফা দাবি যদি না মেনে নেওয়া হয় সেক্ষেত্রে তারা পরবর্তীতে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। তো এই মুহূর্তে শিববাড়ি মোড়ে সকল ধরনের যান চলাচল বন্ধ করে দিয়ে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করছেন। গাজীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ডুয়েট শিক্ষার্থীরা, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী ইফতেখার রায়হান। আমাদের মধ্যে কোনো বিভেদ নেই, ভারত থেকে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত খাল পরিচ্ছন্নতা কার্যক্রম পূর্ব সমাবেশে এসব কথা বলেন তিনি। এ সময় আওয়ামী লীগ হামলা চালালে তাদের হাত ভেঙে দেওয়ার কথা বলেন মির্জা ফখরুল। নেতাকর্মীদের স্লোগানের রাজনীতি না করে কাজ করার আহ্বান জানান বিএনপি মহাসচিব। শেষে উত্তরা 15 নম্বর সেক্টরের খাল পরিষ্কার করে সপ্তাহব্যাপী খাল পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। হাসিনা দেশ থেকে পালাইছে ঠিকই, কিন্তু শয়তানি ছাড়ে নাই। ওই ভারতে গিয়ে সে আবার শয়তানি শুরু করছে, তাই না? ওইখানে আওয়ামী লীগকে বড় উস্কায় দেয়, ছাত্রলীগকে উস্কায় দেয়, এই তোমরা গোলমাল করো, মিটিং করো, মিছিল করো, মারামারি করো, নেতাদেরকে মারো। আপনারা সাবধান থাকবেন, যদি আপনাদের কারো উপর কোনো হাত পড়ে ওই আওয়ামী লীগের সেই হাত আপনারা ভেঙে দিবেন। আমাদের মধ্যে কোনো বিভেদ নাই, আমাদের মধ্যে ঐক্য, সে ঐক্য নিয়ে আমরা জয় করব। পতিত সরকারের আমলে ব্যাংকগুলো লুট করে খালি করে ফেলা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 18তম কারামুক্তি দিবস উপলক্ষে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এই আলোচনা সভায় রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনাকে দিয়ে যেভাবে ইচ্ছে সেভাবেই বাংলাদেশকে চালানো যাবে বলেই তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল। তিনি বলেন, রক্তপিপাসু হাসিনার ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় যারা সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে তারা হলো জাতীয় পার্টি। জানান, বিএনপি নির্যাতন নিপীড়নে বিশ্বাসী নয়, যারা ফ্যাসিবাদকে সমর্থন দিয়েছে তাদের বিচারে দেশের মানুষ দেখতে চায়। বলেন, পতিত সরকারের আমলে ব্যাংক লুটেরা শেখ হাসিনাকে দিয়ে আবারও নতুন ষড়যন্ত্রে মেতেছে।
ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, আর সেই ষড়যন্ত্রের পেছনে অদৃশ্য শত্রুর অস্তিত্ব নিয়ে দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। দুপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে বৃক্ষরোপণ ও খাল পরিষ্কার কর্মসূচিতে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। আপনাদের ভোটের অধিকারটা যাতে আপনারা না পান, ভোটটা যাতে না দিতে পারেন, তার মধ্যে একটা ষড়যন্ত্র আছে। কিছু অনুমান করা যায় কিন্তু চোখে দেখা যায় না, কারণ চিহ্নিত শত্রু মোকাবেলা করা সহজ, যে শত্রুকে দেখা যায় না তাকে মোকাবেলা করা কঠিন। সেই কারণে সজাগ থাকবে। নীলফামারীর উত্তরা ইপিজেডে শ্রমিকদের সাথে পুলিশ সেনাবাহিনীর সংঘর্ষে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয় শতাধিক। সংঘর্ষের ঘটনায় নীলফামারী সৈয়দপুর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। জানা যায় ইপিজেডটির এভারগ্রিন কোম্পানির শ্রমিকরা বিভিন্ন দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন করছিল। এরই জের ধরে সকালে ইপিজেডের মূল গেটে অবস্থান নেয় শ্রমিকরা। এ সময় অন্য কোম্পানির শ্রমিকদের কাজে যোগদানে বাধা দেয়া হয়। আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে সংঘর্ষে জড়ায় শ্রমিকরা। এতে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে হাবিব নামে এক শ্রমিক গুলিবিদ্ধ হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত হাবিব ইকু পলিথিন কোম্পানিতে চাকরি করতেন। রাতের ডিউটি শেষে সকালে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হয় সে। শ্রমিক নিহতের ঘটনায় অসন্তোষ আরও বেড়ে যায়। ইপিজেডের নিয়ন্ত্রণ নিতে সেনাবাহিনীর সদস্যরা শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। হবিগঞ্জের নবীগঞ্জে সিএনজি অটোরিকশা চলাচল নিয়ে বিরোধের জেরে 4 গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অর্ধশতাধিক। দুপুরে উপজেলার দিঘলবাগ ইউনিয়নের রাধাপুর সড়কে এই সংঘর্ষ ঘটে। নিহতের নাম সাব্বির হোসেন। তিনি রাধাপুর গ্রামের আব্দুর রউফের ছেলে। পুলিশ জানায় সিএনজি চলাচলের রুট ও পূর্ব বিরোধের জের ধরে সোমবার রাতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এরই জের ধরে মঙ্গলবার সকালে মাইকিং করে রাধাপুর ও দিঘলবাগ গ্রাম, কাকুরা ও করিমপুর গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় ঘণ্টাব্যাপী সংঘর্ষে নিহত হয় সাব্বির হোসেন। আহত হয় উভয় পক্ষের অর্ধশতাধিক মানুষ। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। সুদানের পশ্চিমাঞ্চলের মারা পাহাড় এলাকায় ভূমিধসে মৃত্যু হয়েছে অন্তত 1000 মানুষের, যার মধ্যে নারী ও শিশুও রয়েছে। সুদান লিবারেশন আর্মির বরাতে বিষয়টি নিশ্চিত করেছে রয়টার্স। গত রোববার পাহাড়ি এই অঞ্চলটিতে প্রবল বৃষ্টিপাত শুরু হয়। এতে এক পর্যায়ে ভূমিধসের ঘটনা ঘটে। এই ভূমিধসে একটি গ্রাম পুরো সমতলে পরিণত হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। একজন ছাড়া মৃত্যু হয়েছে গ্রামের সব বাসিন্দার। এই অবস্থায় জাতিসংঘ ও আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলোর কাছে উদ্ধার কাজ পরিচালনায় সহায়তার আহ্বান জানিয়েছে সুদানের লিবারেশন আর্মি। গত 2 বছর ধরে গৃহযুদ্ধ চলছে দেশটিতে। এতে দেশটির প্রায় অর্ধেকের বেশি মানুষ খাদ্য সংকটে ভুগছেন। ঘরহারা প্রায় লাখ লাখ মানুষ। আফগানিস্তানে ভূমিকম্পে প্রাণহানি 1400 ছাড়িয়ে গেছে, আহত 3000-এর বেশি। অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে এখনও চলছে উদ্ধার কাজ। তবে দুর্গম ও প্রত্যন্ত এলাকা হওয়ায় মরদেহ উদ্ধারে বেগ পেতে হচ্ছে উদ্ধার কর্মীদের। ভূমিকম্পে বহু ঘরবাড়ি ধ্বংস হওয়ায় খোলা আকাশের নিচে রাত কাটাতে হচ্ছে গ্রামবাসীর। এমন অবস্থায় জরুরির ত্রাণ সহায়তার আহ্বান জানিয়েছে আফগানবাসী। দেশটির ত্রাণ পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে চীন, ভারত, যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড। এরই মধ্যে সেখানে কম্বল, শুকনো খাবার পাঠানোর ব্যবস্থা নিয়েছে জাতিসংঘ। ভারত ও 1000 তাঁবু পাঠিয়েছে কাবুলে। এর আগে কাবুলের ভারত মিশন থেকে ক্ষতিগ্রস্ত এলাকায় প্রায় 15 টন খাবার পাঠানো হয়েছে। ইন্দোনেশিয়ার 2টি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়েছে পুলিশ। এ সময় বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থীরা পুলিশের গুলিতে আহত হয়। মঙ্গলবার রাজধানী জাকার্তা থেকে 140 কিলোমিটার পশ্চিমে অবস্থিত ইসলামিক ইউনিভার্সিটি অব বান্দুং এবং
পাসুন্দান বিশ্ববিদ্যালয়ে এই ঘটনা ঘটে। তবে পুলিশ বলছে তারা ক্যাম্পাসে প্রবেশ করেনি, ক্যাম্পাসের সামনে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। সরকারি ব্যয় ও রাজনৈতিক সংস্কারের দাবিতে চলমান বিক্ষোভের মধ্যে পুলিশের গাড়ির ধাক্কায় প্রাণ হারান এক মোটরসাইকেল আরোহী। এতে আন্দোলন রূপ নেয় সহিংসতায়। গেল শুক্রবার শুরু হওয়া আন্দোলনে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৮ জন। খেলার প্রসঙ্গ, আসন্ন বিসিবি নির্বাচনে নতুন মোড়। শুরুর দিকে অক্টোবরের বিসিবি নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি এড়িয়ে গেলেও আগামী নির্বাচনে অংশ নেয়ার কথা জানিয়েছেন বর্তমান বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সিলেটে মাঠ পরিদর্শন করার পর আজ সংবাদ মাধ্যমে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করেন তিনি। অক্টোবরের প্রথম সপ্তাহে আমরা ইনশাআল্লাহ ইলেকশন করব এবং প্রপার ইলেকশনই করব। এখানে সভাপতি ইলেকশন হয় না, এখানে ডিরেক্টর ইলেকশন হয়, সেটা প্রথম লক্ষ্য এবং সেখানে থাকার চেষ্টা করব। পরবর্তী যদি সুযোগ হয় আমি চেষ্টা করব যেভাবেই হোক বাংলাদেশকে সার্ভ করার জন্য। এনসিএল এর যতগুলো ক্রিকেটার আছে আমরা চেষ্টা করব সবাইকে অ্যান্টি কারাপশনের যে শুধু কোড অফ কন্ডাক্ট না, ডিটেল ওটা বাংলায় করে সবাইকে একটা ক্লাস নেওয়া হবে, তাদেরকে বোঝানো হবে, তাদেরকে একটা ফর্মে সই করতে হবে, তারপরে তারা খেলতে পারবে। আর নেক্সট স্টেপ যেটা আমরা করছি সেটা হচ্ছে আমাদের অক্টোবর থেকে 3rd ডিভিশন খেলা শুরু হচ্ছে। আমরা চাই যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফান্ডেড এনি ইভেন্ট, যেখানে যতগুলো ইভেন্ট হবে সকলকে আমরা অ্যান্টি কারাপশন লজ কন্ডাক্ট ভালো করে শেখাবো এবং সেখানে পরে তারা বুঝবে, সই করবে, তারপরে তাদেরকে খেলতে দেওয়া হবে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।